আচ্ছা, গতবার যেটা আপনাদেরকে যেটা নিয়েছি গত ক্লাসটা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা কিন্তু আজকে যে সেশনটা আছে সেটার মধ্যে সবগুলা কিন্তু আপনাদের কমিউনিটি মেডিসিনে লাগবে না। তো এটা আপনাদের মাথায় রাখবেন, কমিউনিটিতে এত ডিটেলস লাগবে না। আমি কিন্তু অনেক ডিটেলস আপনাদেরকে বলতেছি, এত ডিটেলস লাগবে না। আপনার যেমন আজকে যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি নিয়ে অনেক কথা কিন্তু বলবো, যেটা হচ্ছে এগুলো কিন্তু বেসিক্যালি আপনার এই জিনিসগুলো লাগবে, যে এগুলো হচ্ছে আপনার যখন আপনার মাইক্রোবায়োলজিতে যাবেন। কিন্তু আমি কেন এখন এগুলো পড়াচ্ছি, কারণ কান টানলে মাথায় আসে এরকম একটা কথা আছে, কিন্তু আমরা এগুলা এই জিনিসগুলো আমরা জানি। আমাকে এই ডিটেলস গুলো আপনাকে মাথায় না ঢুকালে আমি সেশন বুঝবেন না। ঠিক আছে, আমি এই জন্য মাঝে মাঝে আমি তো মাইক্রোবায়োলজির অনেক কিছু আমি ঢুকতেছি জাস্ট আপনাদের বোঝার জন্য। আচ্ছা, শুরু করি। আচ্ছা, এবার প্রথমে আসছে যেটা অ্যান্টিজেন। ঠিক আছে, অ্যান্টিজেন কিছুই না ভাই, যখন একটা সাবস্টেন্স আমার শরীরের ভিতরে ঢুকে সেটাই হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, এটা অনেক রকম হতে পারে, এটা এক্সোজেনাস হইতে পারে, আবার এন্ডোজেনাস হইতে পারে। এখন মনের মধ্যে আপনার প্রশ্ন আসতে পারে, স্যার এক্সোজেনাস কি জিনিস, এন্ডোজেনাস কি জিনিস? রাস্তা দিয়ে মনে করেন, যেমন হচ্ছে আপনি রাস্তা দিয়ে বেরোইছেন, হাঁটতে বেরোইছেন, হাঁটতে বেরোয় দেওয়ার পরে হঠাৎ করে দিলেন হাঁচি। কেন হাঁচি দিচ্ছেন? যখন মনে করে যাচ্ছেন ধুলাবালু মানে এসে আপনার নাকের মধ্যে দিয়ে ভিতরে ঢুকলো, তো যে জিনিসটা ভিতরে ঢুকে গেল সেটাই হচ্ছে অ্যান্টিজেন। মানে যে কোনো ফরেন পার্টিকেল যখনই আপনার শরীরের ভিতরে ঢুকবে, যেটা আপনার নিজের অংশ না, দিস ইজ এ অ্যান্টিজেন। তো এটাকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করছি ভাই, সেটা হচ্ছে এক্সোজেনাস, একটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস কি? এক্সোজেনাস মানে হচ্ছে যে জিনিস আপনার না, যেটা রাস্তায় ঘাটে ঘুরতে গেছেন বা কোনোভাবে আপনি মনে করেন একটা ইনজেকশনের মাধ্যমে হইতে পারে আপনার নাকের মুখের মধ্যে দিয়ে ঢুকে গেছে ধুলাবালুটা, সেটাই হচ্ছে এক্সোজেনাস। ওকে, এখন আসেন এন্ডোজেনাস কি জিনিস। দেখেন আমি অনেক কিছু বলে রাখছি ভাই, সারমর্মটা আমি বলে দিই। যখন মনে করেন কোনো ধরনের কোন অর্গানিজম হলো আপনার নর্মাল মেটাবলিজমের মধ্যে থেকে যখন কোনো ধরনের একটা প্রোডাক্ট নতুন তৈরি হলো যেটা আপনার শরীরের না, সেটাই হচ্ছে হলো গিয়ে এন্ডোজেনাস। ঠিক আছে, এখানের মধ্যে হইতে পারে যে অটো অ্যান্টিজেনও বলি আমরা, অনেক কথাই কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটি হচ্ছে মূলত কিছুই না, এটা নিয়ে এত মাথা নষ্ট করার কিছু নেই, এক লাইনের জিনিস। ঠিক আছে বাবা, এবার আসেন, আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতেছি, যতবারই ভিতরে ঢুকতেছি। ঠিক আছে, এইবার আসেন, খেলা নতুন শুরু হলো, সেটা হচ্ছে অ্যান্টিবডি। এখন মনে করেন অ্যান্টিবডিটা কি জিনিস, আমি অনেক কিছু ডিটেলস আমি এখন আপনাদের মাইক্রোবায়োলজির হেল্প নিচ্ছি। অ্যান্টিবডি কিছুই না, যাহা আপনার শরীরে ঢুকিবে, ওই যে একটা বললাম না, রাস্তা দিয়ে হাঁটতে গেছেন, হঠাৎ করে একটা জিনিস আপনার শরীরে ঢুকে গেল। ঠিক আছে, মনে করেন আপনার নাক দিয়ে ঢুকে গেল, এটা পেট পর্যন্ত গেল। এখন কি হলো, যখন শরীরের মধ্যে যখন এই জিনিসটা ঢুকবে, ঢুকার পরে যেটা করবে কি, আপনার বডি কি করবে, তার এগেইনস্টে, এই অ্যান্টিজেনের এগেইনস্টে একটা প্রতিরক্ষা করবে। ঠিক আছে, ডিফেন্সিভ মেকানিজম হবে, এবং পরবর্তীতে অ্যান্টিজেনটার যাতে আসলে এটাকে প্রতিরোধ করতে পারে, এটা একটা মেকানিজম হবে, একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে অ্যান্টিবডি। সেটাই আমি বলছি যে এই ইমিউনোগ্লোবিনটা এক ধরনের গ্লাইকোপ্রোটিন, যেটাকে সাধারণত অ্যান্টিবডি কই থাকে, প্লাজমা সেলের মধ্যে থাকে। ঠিক আছে, সিনথেসাইজ প্লাজমা সেল। তাহলে আমরা এভাবে বলতে পারি যে the immunoglobulin is a glycoprotein that is made in response to an antigen and can recognize and bind to the antigen and that causes its production। তার মানে হচ্ছে যখনই আমাদের নতুন এই যে অ্যান্টিজেন, নতুন অ্যান্টিজেনটা ঢুকলো, ঢোকার বিরুদ্ধে তাকে চিনতে পারা এবং তার বিরুদ্ধে সে যাতে কোনো ধরনের কাজ না করতে পারে, সেটাই হচ্ছে গিয়া অ্যান্টিবডি। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে আমাদের শরীরে এটা একটা পুলিশম্যানের মতো কাজ করবে। যদিও কিছু সেল আছে, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, সব এগুলো আমি বলবো, এবং এগুলো বেসিক্যালি আপনারা এই যে জিনিসগুলা, কারণ আমাকে এই জিনিসটা পড়াতে গেলে এটা মাইক্রোবায়োলজি লাগবে। এখন মাইক্রোবায়োলজি যদি আমি পড়াতে যাই আপনাদের মাথার মধ্যে যাবে, তাই আমি এগুলোতে যাচ্ছি না। জাস্ট মনে রাখেন যে যেটা আমার শরীরে ঢুকলো সেটার এগেনস্টে যখন মনে করেন আমি একটা কিছু বিকল্প একটা দাঁড়া করে রাখবো, যে ও আসলে যেন ওরা মাইর দেওয়া যায়, সেটাই হচ্ছে অ্যান্টিবডি, আর কিছুই না। ঠিক আছে বাবা, এবার আসেন, এটা হচ্ছে অ্যান্টিবডি স্ট্রাকচার। সাধারণত হচ্ছে একটা অ্যান্টিবডি স্ট্রাকচারটা হচ্ছে ওয়াই শেপ হয়। ঠিক আছে, এবং এই যে প্রোটিনটা বি লিম্ফোসাইটের বি সেলের মাধ্যমে হচ্ছে কি এই প্রোটিনটা প্রডিউস হয়। ঠিক আছে, ওদের টার্গেট কি, যখন একটা ফরেন পার্টিকেল আসবে, ফরেন পার্টিকেলটাকে এগেইনস্টে যেটা বললাম প্রতিরক্ষা দেয়, সেটাই হচ্ছে এই অ্যান্টিবডিটা। এবার স্ট্রাকচারটা আমি একটু দেখাবো, তবে এটা স্ট্রাকচারটা বোঝায় এই যে হলো, এটা স্ট্রাকচারটা বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এই যে এই দুইটা জিনিস হলো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ঠিক আছে, এটা হচ্ছে হেভি চেইন, এটা হচ্ছে লাইট চেইন। ঠিক আছে, এই দুইটা হলো গিয়ে ডাইসালফেট বন্ড। ঠিক আছে, এটার পর হচ্ছে ভ্যারিয়েবল রিজন অফ হেভি চেইন হচ্ছে কি এই জিনিসগুলা। ঠিক আছে, তার মানে কি এটাও কি, এটা হচ্ছে লাইট চেইন। ঠিক আছে, এটার মধ্যে আবার আছে কনস্ট্যান্ট রিদম লাইট চেইন হচ্ছে এটা, এই জিনিসটা, আর হচ্ছে কনস্ট্যান্ট চেইন অফ হেভি চেইন হচ্ছে এই দুইটা জিনিস, এই দুই মাথা হলো গিয়া হেভি চেইনের মাথা, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট চেইন অফ লাইট চেইন। ঠিক আছে, এই জিনিসটাই আমি একটু সুন্দর করে লিখলাম। ঠিক আছে না, একটু সাজুগুজু করে লিখলাম আর কি, আর কিছুই না। সেটা হচ্ছে বলছি যে কম্পোজড অফ 4 পেপটাইড চেইন। এটার মধ্যে দুইটা আইডেন্টিক্যাল লাইট থাকবে, দুইটা আইডেন্টিক্যাল হেভি চেইন থাকে। এই যে দেখেন
স্যার ম্যাডামরা দেখছেন আমি কিন্তু এই জিনিসটাই দেখাইছি, দুইটা লাইট চেইন আছে, দুইটা হেভি চেইন আছে, আর কিছুই না। এটা লিঙ্ক বাই দা ডাইসালফাইড বন্ড, কোনটা এই যে জিনিসটা দেখছেন এটা দিয়ে আটকে রাখছে, সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। আচ্ছা বাবা, এরপর হচ্ছে কি এই লাইট চেইন গুলো হচ্ছে সিমিলার ইন অল ইমিউনোগ্লোবিন। একটা জিনিস মনে রাখবেন, সকল ইমিউনোগ্লোবিন আবার অ্যান্টিবডি না, আবার সকল অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিন। এটা আপনি খুব সুন্দর করে আপনার মাইক্রোবায়োলজিতে আপনার এই জিনিসটা পড়বেন। আচ্ছা, এখন লাইট চেইনের কি হয়, দুইটা ভ্যারাইটি থাকবে লাইট চেইনের মধ্যে, এটা হচ্ছে কাপ্পা এবং ল্যামডা, এটা মাথায় রাখেন। ঠিক আছে, এবং লাইট চেইন হেভি চেইনটাকে আমি কয়েকটা ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট রিজনে ভাগ করছি। এই যে আমার যে ভ্যারিয়েবল গুলো, এই যে দেখেন স্যাররা, এই যে ভ্যারিয়েবল রিজন অফ হেভি চেইন, এই যে কনস্ট্যান্ট অফ দা লাইট চেইন, ঠিক আছে, এইগুলা সবগুলো হচ্ছে আমরা কয়েকটা কনস্টিটিউশনে আমি ভাগ করে দিলাম। এবার আসেন, এর হচ্ছে ইচ হেভি এন্ড লাইট চেইন কন্টেইন অ্যামাইনো টার্মিনাল ইন ভ্যারিয়েবল রিজন। এটা হচ্ছে কার্বক্সিল টার্মিনাল কনস্ট্যান্ট রিজন, মানে কি এখানে কিছুই না, হেভি এবং লাইট চেইনের মধ্যে অ্যামাইনো টার্মিনালটা থাকবে ভ্যারিয়েবল রিজন আর কার্বক্সিল টার্মিনালটা কনস্ট্যান্ট রিজন। এটা কিছুই না, আপনারা চিত্রতে দেখে নিছেন, এই যে ভ্যারিয়েবল রিজন, কনস্ট্যান্ট রিজন, কিছুই না। এগুলো জাস্ট ওটা মাথায় রাখেন, ঠিক আছে। এগুলা কমন মেডিসিন জিন্দেগিতেও ধরবে না, জাস্ট আমি বলার জন্য বলতেছি, যেহেতু আমি এটা একটু টাচ করলাম, ঠিক আছে। এটা মাইক্রোবায়োলজির জন্য আপনার সুপার ডুপার বাম্পারটি, মানে হচ্ছে 5 স্টার টপিক, সেটা আপনি বাদ দিতে পারবেন না। কারণ স্যার ম্যাডামরা কিন্তু কমপ্লিমেন্ট পাথ হইতে শুরু করে এই জিনিসগুলো ধরবে পরীক্ষার হলের বাবারে, এই কোশ্চেন গুলোর উপরে স্যার ম্যাডামরা কিন্তু অনেক ডিপেন্ড করবে। তো বাবা এগুলো মিস করা যাবে না, মিস করলেই সমস্যা, বুঝতে পারছিস রে বাবা। এবার আয়, এবার আসো আরো কিছু কথাবার্তা বলি, মাত্র তো ঝুঁকলাম, এখন দেখো না ওরা কত রং দেখাবে। এখন দেখো, সেটা হচ্ছে হেভি চেন স্ট্রাকচারালি থাকে, এক একটা ক্লাস থাকে, ঠিক আছে। হেভি চেন এবং লাইট চেন এইগুলার কিছু ডোমেইন থাকে রে ভাই, সেটা হচ্ছে এই যে দেখো একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে হলো কনস্ট্যান্ট রিজন, ভ্যারিয়েবল রিজন, একটু আগে কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিছি, ঠিক আছে। হেভি চেন কোনটা রে ভাই, বাইরেরটা না ভিতরেরটা, দেখো তো দেখি, কে বলবে? এই যে দেখো ভিতরেরটা, ঠিক আছে। হেভি তো, হেভি জিনিস ভিতরে থাকে, ঠিক আছে, এই জন্য লাইট জিনিসটা বাইরে রাখছে, ঠিক আছে। তো এখানের মধ্যে আমি বলতে পারি যে হেভি চেনের মধ্যে একটা ওয়ান ভ্যারিয়েবল ডোমেইন থাকে বিএইচ, ঠিক আছে। এখানে বিএইচ টা কইরে ভাই, এই যে দেখছো হেভি চেন ভিতরে বিএইচ, এবং তিনটা কনস্ট্যান্ট ডোমেইন থাকে, কি কি হচ্ছে CH1 CH2 CH3, এই যে CH1 CH2 CH3, ঠিক আছে। এবং হচ্ছে লাইট চেনের মধ্যে কি থাকে, এখানে ভ্যারিয়েবল সিগন্যাল একটা ভ্যারিয়েবল আছে, সেটা হচ্ছে বিআর, ঠিক আছে। এটা মাইক্রোবায়োলজিতে তোমাদের খুব ধরবে, কিন্তু কমন মেডিসিন জিন্দেগিতেও ধরবে না। আচ্ছা, এবার আসেন যে এই যে ইমিউনোগ্লোবিনটাকে আমি বললাম এটাকে 5টা ভাগে ভাগ করা আছে, এই জিনিস কিন্তু বাবা এটা শুধুমাত্র তুমি পড়াশোনার জন্য না, এটা তোমার জীবনের জন্য লাগবে। যখন তুমি ডাক্তার হবা অনেক কিছু এটা নিয়ে করবে। কেন করবে আমি তোমাদের বুঝাচ্ছি, একটু পরে আসতেছি কেন এগুলা বলতেছি। তো আমরা শর্ট ফর্মে এটাকে মনে করতে পারি GAMD, গ্যামডি, অনেকে গ্যামডি বলে ইয়া করে, স্টুডেন্টরা মনে রাখে, এটাও বলতে পারো। তো জ্যামডির মধ্যে জি কি, জি হচ্ছে কি গামা, এ হচ্ছে আলফা, এম হচ্ছে মিউ, ডি হচ্ছে ডেল্টা, আর ই হচ্ছে এপিসিলন ওয়েভ। এপিসিলন, এপিসিলন ওয়েভ বলতেছি, সরি, এপিসিলন ওয়েভ না, এটা অন্য জিনিস, এটা হচ্ছে ইসিজির অন্য একটা জিনিস, এটা আপনাদের দরকার নেই। আচ্ছা, আসেন প্রথমে হচ্ছে জি এবং এম, জিএম সাহেব। জিএম এটা হচ্ছে মূলত কাজ করে কমপ্লিমেন্ট ফিক্সেশনের ক্ষেত্রে। ইহা আমাকে বুঝাইতে গেলে অবশ্যই আমাকে ক্লাসিক্যাল পাথ হয়ে, অল্টারনেটিভ পাথ হয়ে আমার এগুলো যাইতে হবে, ঠিক আছে। এগুলা আপনারা মাইক্রোবায়োলজিতে পড়বেন, শুধু মনে রাখবেন যে এটাই মনে রাখেন, ইমিউনোগ্লোবিন জিটা রেসপন্সিবল হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশনের জন্য, জি এবং এম। এটার মধ্যে একটা আসে আগে, একটা আসে পরে। এরপরে বললাম, আমি একটা কথা বলছি কিন্তু, যে আপনারা শুধুমাত্র এই জিনিসগুলা লাগবে শুধুমাত্র আপনার পাস করার জন্য না, আপনার দৈনন্দিন জীবনে কাজেও লাগবে। কিরকম? অ্যালার্জির জন্য। দেখবেন অনেকের অ্যালার্জি আছে, আপনাদের মধ্যে যারা যারা আছেন অনেকেরই অ্যালার্জির সমস্যা। দেখবেন আমরা ডাক্তার সাহেবরা যখন আসে অ্যালার্জির সমস্যা না, আমরা কিন্তু আইজি দিই, ইমোগ্লোবিন ই দিই। মানে কি ইমোগ্লোবিন কি, অ্যালার্জি ক্রিয়েশনে ইমোগ্লোবিন ইটা বাড়তে থাকে বাবা। তো ওইটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি, ঠিক আছে। এরপরে আসেন, আমি কিন্তু নিচ থেকে উঠতেছি, ঠিক আছে। এরপরে হিমোগ্লোবিন ডি, এটা মূলত করতে পারে, এটা বি লিম্ফোসাইটের মাধ্যমে ওই অ্যান্টিজেন রিকগনাইজেশনের ক্ষেত্রে ইয়া করি, ঠিক আছে। মনে রাখবেন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, লিম্ফোসাইট গুলো, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে হচ্ছে পুলিশম্যান বা র্যাবম্যান বা আরো কিছু বলতে চাইলে সেটা মনে করেন এসএসএফ বা যা মন চায়, আর্মি, যা মন চায়, এগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে মেইন জিনিস, ঠিক আছে। যে আসবে ওদের সাথে ফার্স্টে ওরা আসার সাথে সাথে ওরা অ্যাকশন শুরু করে দিবে। আচ্ছা, এবার হচ্ছে ইমিউনোগ্লোবিন এ, এটা হচ্ছে কি, এটা ডিফেন্সিভ মেকানিজম, যেটা সাধারণত মনে করেন ইমিউনোগ্লোবিনের রোলটা কি, মনে করেন আপনার শরীরের মধ্যে জীবাণুটা ঢুকলো, ঢোকার পরে সে কান্নাকাটি কইরা চোখ দিয়ে বাই করে দিল, এই পানির স্রোতে চলে যাওয়া, সেটাই হচ্ছে ইমিউনোগ্লোবিন এর মেইন রোল।
ঠিক আছে, এগুলো এত কিছু কি বললাম ভাই, এত কিছু আমি বললাম অ্যান্টিজেন অ্যান্টিবডির কিছু মানে সিনেমার কাহিনী বললাম আর কি। ঠিক আছে, আর কিছুই না, এটা সিনেমার কাহিনী, যেটা কিছু লাগবে কিছু লাগবে না। ঠিক আছে, তো সবগুলা জানলে আপনাদের দরকার নাই, যতটুকু বলছি জাস্ট আমি গল্প আকারে বলতেছি, এই গল্পগুলো মাথায় রাখেন বাবা, আর বেশি কিছু দরকার নেই। এইবার আসেন আসল জিনিসে আসছি। এবার আসেন অ্যাকুট বা অ্যাডাপটিভ ইমিউনিটি। আমি এর আগে কিন্তু আপনাদের গত ক্লাসে ইনেট ইমিউনিটি নিয়ে, আমি ইনবর্ন ইমিউনিটি, এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেইলস বলছি। আমি ফার্স্টে বলছিলাম যে এটি হচ্ছে আমাদের শরীরের ফার্স্ট ব্যারিয়ার, ফার্স্ট ডিফেন্স ব্যারিয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি কি, প্রথমটা ফার্স্ট হলে এটা অবশ্যই সেকেন্ড, তাহলে এটা সেকেন্ড, সেকেন্ড ডিফেন্স ব্যারিয়ার। ঠিক আছে, ওদের কাজ কি হচ্ছে, যখন কোনো কিছু ঢুকলো, ঢুকার পরে তাকে চিনলো, মানে একটা ফরেন পার্টিকেল ঢুকলো, মানে ওই যে বললাম না একটু আগে যে আপনি সুন্দর মতো করে রাস্তায় হাঁটতে গেছেন, ঠিক আছে, মনে করেন অ্যান্টিজেনটা ঢুকার পরে, প্রথমে হলো ফরেন পার্টিকেলটা ঢুকার পরে প্রথমে কি কোনো না কোনো ভাবে মানে কোনো চিপা চাপা দিয়া ইনেট ইমিউনিটির ফাঁকি দিয়ে ফেলছে, এবার আসছে অ্যাডাপটিভ ঢুকানোর সাথে সাথে অ্যাডাপটিভ ইমিউনিটি তারে ধরছে। ঠিক আছে, প্রথমে কি করলো, তার কাজ হলো আমার শরীরে তো এই জিনিসটা আমার না, তার মানে তাকে আগে চিনা, চিনার পরে এর বিরুদ্ধে যে অ্যাকশন নেয়া, ঠিক আছে, হ্যাঁ, ডাইরেক্ট অ্যাকশন নেওয়া, সেটাই হচ্ছে কাজ হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। আচ্ছা, এখন এখানের মধ্যে কিছু মানে ক্যারেক্টারিস্টিক বলতে চাই, সেটা হচ্ছে চরিত্র। চরিত্র একটা বিশাল জিনিস, যে ওরে আমি কেমনে চিনবো যে এটা অ্যাডাপটিভ ইমিউনিটির কাজ বা অ্যাডাপটিভ ইমিউনিটি কাজগুলো করবে। এখানের মধ্যে আমি চারটা মানে ব্রড হেডিং বলতে চাই। এটা হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিসিটি, ডাইভার্সিটি, ইমিউনোলজিক্যাল মেরিয়াস, সেলফ এন্ড নন সেলফ রেকগনিশন। এটাও আপনাদের কমন মেডিসিনে লাগবে না। তাহলে স্যার কেন জিজ্ঞেস করলাম, কারণ অনেক এক্সামিনার কিন্তু এভাবে জিজ্ঞেস করে, যখন মনে করো যখন তুমি পারতেছো অ্যাডাপটিভ ইমিউনিটি, তোমাকে এখন অনার্স দেওয়ার জন্য কোশ্চেন করবে। ঠিক আছে, এখন মনে করো আমি একটা কথা বললাম, সব স্টুডেন্ট সব কোশ্চেন কিন্তু সব স্টুডেন্টের করা হয় না। ঠিক আছে, কিছু কোশ্চেন করা হয় অনার্স দেওয়ার জন্য, সবাইকে তো আর অনার্স দেয় না স্যার ম্যাডামরা, যারা ভালো পারে তাদেরকে এই জিনিসগুলো করা হয়। তো এটার জন্য আগে থেকে আপনাদেরকে কি ধরনের, যদি এই ধরনের কোশ্চেন গুলোর মধ্যে কি কোশ্চেন ধরতে পারে, এই কোশ্চেনটা ধরতে পারে যে আপনি অ্যাডাপটিভ ইমিউনিটি ক্যারেক্টারিস্টিক বলেন, তখন ফার্স্টে চারটা হেডিং দিবেন। এক নাম্বার হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিসিটি, সেকেন্ড হচ্ছে ডাইভার্সিটি, তিন নাম্বার হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি, চার নাম্বার হচ্ছে সেলফ এন্ড নন সেলফ রিকগনাইজেশন। বুঝা গেছে বাবা? সেই জন্য আমি লাল হেডিং দিলাম যাতে মাথার মধ্যে, কারণ লাল বাতি সবার কিছু লাল জিনিস মানুষের ভালো মনে থাকে। আসেন অ্যান্টিজেন স্পেসিফিসিটি কি জিনিস। এটা হচ্ছে ইমিউন সিস্টেম অর অ্যান্টিবডি ক্যান ডিস্টিংগুইশ অ্যামং দ্য অ্যান্টিজেন। মানে কি, এটার মাধ্যমে হচ্ছে যে অ্যান্টিজেনটা আমার না এই অ্যান্টিজেনটা অন্য কারো, এটা আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে এটা হচ্ছে তার গুণ। ইভেন শুধু তাই না, দুইটা প্রোটিনের মধ্যে কোনো অ্যামাইনো অ্যাসিডের কোন ডিফারেন্স হচ্ছে কিনা সেটাও কিন্তু ধরা হচ্ছে তার কাজ। সেকেন্ড হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটিও একই জিনিস অনেকটা, এটা হচ্ছে মনে করে কোনো একটা লার্জ মনে করে অ্যান্টিবডি থেকে কোনো ধরনের বৈচিত্র্য থাকলে, ঠিক আছে, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য থাকলে তাকে ধরার কাজ হচ্ছে ডাইভার্সিটি। এবার আছে ইমিউনোলজিক্যাল মেমোরি। মেমোরি মানে কি, একটা জিনিস আসলো মনে করেন মিস্টার এক্স কোনো না কোনো কারণে একবার আমার শরীরের মধ্যে ঢুকছে, ঠিক আছে, এখন আমার ঘরের আমার শরীরের মধ্যে যে পুলিশম্যান গুলো আছে, পুলিশম্যান কি করবে, ওদেরকে কিন্তু চিনে রাখবে। ঠিক আছে, ওদের কাজ হচ্ছে চিনে রাখা। চিনে রেখে কি করবে, ওদের বিরুদ্ধে অ্যাকশন নিবে। ঠিক আছে, যে পরবর্তীতে আসবা, এবার খেলা হবে, জিনিসটা হচ্ছে এবার তোমার খেলা হবে। এখন তাতে খেলা হওয়ার জন্য তো তার আগে চিনতে হবে যে এই মিস্টার এক্স যে এর আগের বার আমাকে আক্রমণ করছে, তাকে যে চিনার জন্য যে জিনিসটা তৈরি হয় আমার শরীরে, সেটাই হচ্ছে ইমিউনোলজিক্যাল মেমোরি। মনে রাখবেন, ইনেট ইমিউনিটিতে মেমোরি তৈরি হয় না, অ্যাডাপটিভ ইমিউনিটিতে মেমোরি তৈরি হয়। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। এইবার আসেন সেল বা নন সেলফ রিকগনিশন। ওই যে একটা কলাম একটা পার্টিকেল আমার শরীরে ঢুকলো, এটা কি আমার শরীরের অংশ নাকি এটা অন্য কারোর অংশ, এটা বোঝার জিনিসটার এই জিনিসটা বোঝার ইয়াটার নামই হচ্ছে আপনার সেলফ অর নন সেলফ রিকগনাইজেশন। বাবা এতটুকু পর্যন্ত যে কথাগুলো বললাম, কারো বুঝতে সমস্যা আছে কিনা আমার একটু বলো। কারো ইয়া থাকলে কোশ্চেন, আমি একটু তোমাদের ইয়া দেখতেছি, কারো কোশ্চেন থাকলে বলো, কারণ আজকের পোর্শনটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই জিনিসটা বুঝে না, আর বুঝলেও এটা ভয় পায়। তো আমি এগুলো আসলে জিনিসগুলো ক্লিয়ার করতে চাচ্ছি। একটা মিনিট ফয়েজ ভাই, একটু ক্লাস নিচ্ছি, আপনাকে একটু পরে কল দিচ্ছি, একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ একটু ক্লাস নিচ্ছি ভাই, একটু পরে কল দিচ্ছি। আচ্ছা, এবার আসেন মেকানিজম অফ দ্য একোড ইমিউনিটি। এখন কালকে কিন্তু আমি হচ্ছে ইনেট ইমিউনিটি আমি আপনাদের মেকানিজম পড়াইছি, তাহলে অবশ্যই আপনাদের একোড ইমিউনিটিরও মেকানিজম আছে। তো একোড ইমিউনিটি মূলত হচ্ছে দুইটা ব্রড হেডিং এর যে সে কাজ করে। তার প্রথম কাজ হচ্ছে সেল মিডিয়েট ইমিউনিটি রেসপন্স, আর একটা হচ্ছে হিউমারাল ইমিউন রেসপন্স। দিস ইজ দ্য ব্রড হেডিং দুইটা। ঠিক আছে, সেল মিডিয়েট ইমিউন রেসপন্সের মধ্যে হচ্ছে কাজ করে টি লিম্ফোসাইট,
আর হিউমারাল ইমিউন রেসপন্সের মধ্যে কাজ করে হচ্ছে বি লিম্ফোসাইট। তো এই দুইটা জিনিস মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এখন কি হয়, সেল মিডিয়ার ইমিউন রেসপন্সের মধ্যে কাজ করে কে? এক নম্বরে টি লিম্ফোসাইট মূলত কাজ করে। তো সে তার কাজ করে কি, আমার সেলের যে ইন্টারসেলুলার যে মাইক্রোব যেটা আছে, এটার মধ্যে যদি কোনো ইনফেক্টেড সেল বা ফ্যাগোসাইটিক সেলের মধ্যে যদি ও বাইচা থাকে, টি লিম্ফোসাইট কেউ তারে চিনবে, চিন্না মায়ের কোনো কথা নাই, মায়ের তার শরীর ইন্টারসেলুলার মানে সেলের ভিতর থেকে সে বের করে দিবে, ঠিক আছে? ডিসিটা হচ্ছে ইন্টারসেলুলার অ্যামাইন, ইন্টারসেলুলার আমাদের মাইক্রোব, ঠিক আছে, সরি। এরপর হচ্ছে হিউম্যান ইমিউন রেসপন্স, এটার মধ্যে হচ্ছে বি লিম্ফোসাইটটা কাজ করে। এটা হচ্ছে কি, এটা বি লিম্ফোসাইট যে অ্যান্টিবডি প্রোডাকশন করে। তার কাজ কি, ওই যে একটা হচ্ছে ইন্টারসেলুলার যদি ভিতরে হয়, তার মানে এক্সট্রাসেলুলার আছে, তাহারে দুইটা পিডা, তো পিডায়া কি করবে, ওকে কিল করবে, মানে ফ্রন্ট পার্টিকেলটাকে যেটা আছে মাইক্রোবসের মধ্যে আছে, যেটা ফ্রন্ট পার্টিকেলটা আছে যে ইনফেক্টেড পেয়ে আছে, ওইটাকে কিল করবে, ঠিক আছে? এইবার আসলে বাবু, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। এখন এটা সে কিভাবে হয়? প্রথমত টি সেলটা আসবে, টি সেলটা এসে প্রথমে হচ্ছে যেটা হলো গিয়া যে আমার ম্যাক্রোফেজের কাছে, মনে রাখবা ম্যাক্রোফেজ হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের মাধ্যমে এই জিনিসটা প্রথমে আসবে। যখন নতুন জিনিসটা আসলো, অ্যান্টিজেনটা আসলো, আসার পর তার সারফেসে গেল, সারফেসে যাওয়ার পরে সে প্রথমে চিনতে পারলো সে এটা কি তার শরীরের জিনিস নাকি অন্য জিনিস। যখন অন্য জিনিস হবে, মারও তারে, কোনো কথা না, মাইট, এই মাইটটা দিয়ে এই জিনিসটা, এই ফরেন পার্টিকেলটাকে কিল করবে, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট দ্য সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। এইবার আসো প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স। জাস্ট প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স, জাস্ট স্লাইডটা দেখো। আমি প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারি রেসপন্স আমি তোমাদেরকে পড়াবো। আমি যখন হার্ড ইমিউনিটি শেষ হওয়ার পরে ইমিউনোলজিক্যাল যখন ওই ইয়াতে যাব, আমার এই জিনিস তোমাদের বুঝাইতে হবে, ঠিক আছে? ওই জিনিসটা জাস্ট আমি বুঝাবো, জাস্ট এটা একটু দেখো যে প্রাইমারি রেসপন্স হচ্ছে প্রোডাকশন অফ দ্য স্পেসিফিক ক্লোন। যখন মধ্যে টি সেলের মধ্যে মেমোরি ক্লোন যদি তৈরি হবে, এটা অনেকদিন থাকবে, ঠিক আছে? এটা ডাজ নট লিমিট দ্য ইনফেকশন, এটা ইনফেকশনটাকে লিমিট করতে পারে না, ঠিক আছে? আমি এগুলো সবগুলো ডিটেলস বলবো, তাই এই স্লাইডটা জাস্ট তোমরা একটু এক নজর দেখো, এটা নিয়ে ভয়ের কিছু নাই, এটা আমি না বুঝাই দিলে এটা বুঝবা না। আচ্ছা, সেকেন্ডারি রেসপন্স হচ্ছে, এটা হচ্ছে মনে করো প্রাইমারি রেসপন্স একটু ডিলে হয়, আর হচ্ছে সেকেন্ডারি রেসপন্স একটু র্যাপিড হয় এবং লং টাইম সেকেন্ডারি রেসপন্স হয়, ঠিক আছে? দেখবা যখন তোমাদেরকে আমি যখন বুঝাবো, তখন দেখবে একটা গ্রাফ দেখাবো, ঠিক আছে? গ্রাফের মধ্যে ইমোগ্লোবিন জি, প্রাইমারি রেসপন্স, সেকেন্ডারির মধ্যে জি এবং এম এর মান কোনটা কতটুকু থাকে, কি জন্য থাকে, ডিটেলস আমি ইন ডিটেলস পড়াবো, ঠিক আছে? এটা খুব মজার জিনিস। তো এইটা স্লাইডটা দিয়ে তোমাদের মধ্যে কনফিউশন লাগবে, আমি এই স্লাইডটা তোমাদের এক্সপ্লেন করবো না। আমি এই স্লাইডটা জায়গায় আরেকটা স্লাইড এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে আজ থেকে মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসে, কারণ অনেক মজার জিনিস ওইটা, ওইটা তোমাদেরকে গ্রাফ না দেখলে এটা বুঝবা না, ঠিক আছে? এটা জাস্ট এক নজর দেখতেছো, আর কিছুই দরকার নেই। আসো, এবার আসো হিউমারাল ইমিউন রেসপন্স। এটা হচ্ছে বি লিম্ফোসাইট প্রথমে কি করে, স্পেসিফিক যে অ্যান্টিজেন, মনে হয় বললাম না মিস্টার এক্স আমার শরীরে আসছিল, ঠিক আছে? ও এখন হচ্ছে আবার নতুন করে আসছে, তারে চিনা কাজ হলো গিয়া এই বি লিম্ফোসাইট। তখন প্রথমে কি করবে, সে প্রলিফারেশন এবং ডিফেন্ড করবে, একটা অ্যান্টিবডি প্রোডাকশন করবে, ঠিক আছে? অ্যান্টিবডি প্রোডাকশন করার পরে এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড কইরা তার মাইট, মানে মাইট দিয়া তাকে কিল করবে, ঠিক আছে? কারণ কি, ওই যে প্রথমে একটা বললাম মেমোরি সেল, এই জন্য বললাম মিস্টার এক্স আমার শরীরে আসছিল, একবার আক্রান্ত করছে, আবার সে আসছে নতুন করে, সে আমাকে মারার জন্য। তো মারার জন্য যখন আসছে, তখন কি তার বিরুদ্ধে অ্যাকশন করলো, তখন তো আগে থেকেই মিস্টার এক্স আমার বডি চিনে ফেলছে। যখনই বডি চিনে ফেলছে, তখনই কি হলো, তখনই সুন্দর মতো করে এরপরে অ্যাকশন নিল। বুঝতে পারছো বাবা? এতটুকু বুঝতে পারছো? কারো কোশ্চেন থাকলে বলো। জিনিসটা কিন্তু খুব ভেজাইলা, আমি বারবার এই জন্য আস্তে ধীরে যাচ্ছি এবং একটু একটু স্টপেজ দিচ্ছি আজকের পোর্শনটায়, কারণ এটা একটু বুঝো, একটু ভেজাল লাগে কিন্তু স্টুডেন্টদের। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝতে পারছি স্যার ম্যাডামরা? আচ্ছা, যদি বুঝেন এরপর নেক্সটে যাচ্ছি। এবার আসেন যে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা হচ্ছে তার দুই টাইপ, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ আবার বলতে পারি যে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি এবং আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটি মানে হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি, আরেকটা হচ্ছে আপনার অ্যাডাপটিভ ইমিউনিটি। এটাও অনেকটা হচ্ছে আগে যা পড়ে সেটার সাথে অনেক মিল পাবেন আপনি, ঠিক আছে? এটার টাইপ আবার হচ্ছে ন্যাচারাল, আর্টিফিশিয়াল। আপনারা জানেন যখন একটা অ্যান্টিজেন বিরুদ্ধে রেজিস্ট, যখন একটা স্টিমুলাস হওয়ার পরে যখন বডি যে প্রোফাইলেক্সিসটা করবে, যে রেজিস্ট্যান্টটা করবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে? প্যাসিভ ইমিউনিটি মানে কি, যখন মনে করেন যে একটা অ্যাকুট ইনফেকশন হইলো, অ্যাকুট ইনফেকশন হওয়ার পরে তার বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া, সেটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। যেমন একটা প্যাসিভ ইমিউনিটি উদাহরণ দিতে পারি, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি একটা নরমাল উদাহরণ দিই, সেটা হচ্ছে মনে করেন টিটেনাস শব্দটা তো আপনারা শুনতে পাচ্ছেন, তাই না? এখন মনে করেন কারো যদি টিটেনাস হয়, মনে করেন আপনি রাস্তার কাছে গেছেন, রাস্তাঘাটে যাওয়ার পরে একটা খোঁচা খাইছেন, ঠিক আছে? একটা লোহার পেরেক আপনার শরীরে মানে পায়ের মধ্যে লাগলো, আল্লাহ না করুক,
একটা প্যারাট দিলে আপনি ব্যথা পাইলেন, তখন দেখবেন যে ডাক্তার সাহেবরা টিটিটিএজি দুইটাই দেয়। কেন দেয়? একটু অ্যান্সারটা দেন তো। 1 মিনিট হোল্ড করলাম, আপনারা অ্যান্সার দেন। কেউ যদি অ্যান্সার দিতে পারেন বলেন, বলেন কি জন্য দেয়? কি ডাক্তার সাহেবরা কি কোম্পানি থেকে এসে টাকা পয়সা দিয়ে যাবে এই জন্য দেয়, নাকি ডাক্তার সাহেবের ইচ্ছা করে দেয়? বলেন বাবা। আচ্ছা, মেইন জিনিস হচ্ছে মনে রাখবেন যে টিটি এবং টিআইজি, টিটি মানে হচ্ছে টিটেনাস টক্সাইড আর টিএজি মানে হচ্ছে টিটেনাস ইমিউনোগ্লোবিন। ঠিক আছে, এই দুইটা যে এক্সাম্পল দিচ্ছে এটা যদি বুঝেন অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি সবকিছু পড়া হয়ে গেছে। এক নাম্বার হচ্ছে টিটি, মনে করেন টিটেনাস টক্সাইড যখন একটা আমাদের শরীরে অ্যাক্টিভ হইতে মিনিমাম 14 দিন লাগে, 14 থেকে 21 দিন লাগে, এবং এটা টিটেনাসের ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 21 ডেজ। ঠিক আছে, এটা কম বেশি হতে পারে, বিভিন্ন বই বিভিন্ন রকম কথা বলা। এখন মনে করেন আমার শরীরের মধ্যে টিটেনাস টক্সাইড দিলাম, একটা অ্যান্টিজেন দিলাম, তার বিরুদ্ধে অ্যান্টিবডি ঢুকবে, অ্যান্টিবডি তৈরি হবে, এটা হইতে 14 দিন লাগবে। তার মানে 14 দিনে আমি কি আমার বডিটাকে এমনি ফেলে রাখবো? বলেন ফেলে রাখবো? ফেলে তো রাখবো না। তার মানে কি আমাকে একটা প্রোটেকশন দিতে হবে। এই প্রোটেকশনটাই হচ্ছে গিয়ে এই টিটেনাস ইমিউনোগ্লোবিনটা, যেটা ইনস্ট্যান্ট অ্যাকশন করবে, কিন্তু এটা শর্ট টাইম অফ ডিউরেশন। যখন অ্যাক্টিভ প্যাসিভের ডিফারেন্স আমি এখন পড়াবো, আপনারা বুঝবেন জিনিসগুলো। এই যে দেখেন চলে আসছে, বুঝছেন? নাম নিয়ে নিতে চলে আসছে। এটা কি প্রডিউস বাই দ্য, এই জিনিসটা কিন্তু আপনাদের লাগিবে বাবা, এটা লাগিবে। শুধু কমিউনিটির না, ভালো মার্কস দেওয়ার জন্য টিচাররা কিন্তু এটা ধরতে পারে অ্যাক্টিভ প্যাসিভ ডিফারেন্স বল। ঠিক আছে, বা ইনভেস জার্নালও কোশ্চেন করতে পারে। আর অবশ্যই এই কোশ্চেনটা মাইক্রোবায়োলজির জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাক্টিভিটি ডিফারেন্স কি? যখন মনে করে এটা প্রডিউস বাই দ্য হোস্ট ইমিউন সিস্টেম। ঠিক আছে, মানে কি আমি যে বললাম শরীরের মধ্যে ঢুকলো টিটেনাস, জীবাণু ঢুকছে, ঢোকার বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি ফর্মেশন হইতে কতদিন লাগবে? মিনিমাম 14 দিন থেকে 21 দিন লাগবে। তার মানে হচ্ছে এটা বডি ওন। ঠিক আছে, আর প্যাসিভ ইমিউনিটি মানে হচ্ছে কোনো অ্যাক্টিভের কোনো খেলা নাই, এটা হচ্ছে জাস্ট কাজ করছে, তার বিরুদ্ধে আমি ইনজেকশন দিয়ে ঢুকাইছি, সেটা হচ্ছে প্যাসিভ, মানে এটা বডির নিজস্ব অংশ নয়। আচ্ছা, তারপর এটা ইন্ডিউশন হয় কিভাবে? ইনফেকশন আর ইমিউনোজেন, আলটিমেটলি অ্যান্টিজেন থেকে আমরা যে অ্যান্টিজেন ঢুকাই দিচ্ছি আমরা, আর এটা হচ্ছে মূলত হচ্ছে রেডিমেড অ্যান্টিবডি তৈরি করে আমরা দিয়ে দিচ্ছি প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, অ্যাক্টিভ ইমিউনিটি কিন্তু দেখেন দেখেন কি বলছি, লং লাস্টিং এফেক্টিভ প্রোটেকশন। কারণ কি? এটা আমার বডির নিজের অংশ রে ভাই, ঢুকছে, ঢোকার পরে তৈরি হয়েছে, আমার বডি সিস্টেম এইভাবে আল্লাহ তাআলা বানায় রাখছে। তার মানে হচ্ছে এটা অনেকদিন ধরে থাকবে। কিন্তু প্যাসিভ ইমিউনিটি যেটা হচ্ছে কি আমার তৈরি করা, এটা মাত্র মানে এখনই কাজ করার জন্য। তো ঠিক আছে, প্যাসিভ ইমিউনিটি তার মানে হচ্ছে প্যাসিভ ইমিউনিটি অল্প কিছুক্ষণ কাজ করে, মানে ইমিডিয়েট রেসপন্সের জন্য আমরা এটা ইউজ করে থাকি। এবার আসেন বাবা, এখানে হচ্ছে লেগ পিরিয়ড, অনেক কিছু পিরিয়ড আছে, এগুলো হচ্ছে আপনারা পড়বেন লেগ ফেজ গুলা। এটা আমি আপনাদেরকে আমি জাস্ট মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে ইমিউন রেসপন্স একটু দেরিতে হবে, আর ইমিডিয়েট ইমিউনিটি হবে প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে। আর মনে রাখবেন ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট থাকে ইন দ্য অ্যাক্টিভ ইমিউনিটি, কিন্তু প্যাসিভ ইমিউনিটি থাকে না। কারণ কি? প্যাসিভ ইমিউনিটি থাকে অল্প একটু, শর্ট ডিউরেশন। তার মানে কি? এই ইমিউনোলজিক্যাল মেমোরির জন্য যখন ওই এক্স মিস্টার এক্স আমার শরীরে ঢোকে, সেকেন্ড টাইম আছে তাকে চিনতে পারা যায়। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে বুস্টার ইফেক্ট অন দা সাবসিকুয়েন্ট, মানে বুস্টার ডোজে আমরা দিতে পারি আমরা এটা। ঠিক আছে, কিন্তু এখানে বুস্টার ডোজের সাথে প্যাসিভ ইমিউনিটির সাথে কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এখানে নেগেটিভ ফেজ হয়, ফেজ রিঅ্যাকশন একটা, নেগেটিভ ফেজ অন্য জিনিস, এটা মাইক্রোবায়োলজিতে আপনার পড়াবে, এখানে আর মাথা খারাপ করলাম না। জাস্ট মনে রাখেন অ্যাক্টিভ ইমিউনিটিতে নেগেটিভ ফেজ হয়, আর প্যাসিভ ইমিউনিটিতে নো নেগেটিভ ফেজ থাকে। ঠিক আছে, নট এবং হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল ইন দা ইমিউনোডেফিসিয়েন্সি, আর অ্যাপ্লিকেবল ইন দা ইমিউনোডেফিসিয়েন্সি। মানে কি? মনে করি যাতে মনে রাখবেন একটা জিনিস বলি, যখন লাইভ ভ্যাকসিন পড়াবো তখন একটা ইম্পর্টেন্ট বলবো, মনে রাখবেন ইমিউনো কম্প্রোমাইজ ইমিউনোডেফিসিয়েন্ট পেশেন্টের জিন্দেগিতে লাইভ ভ্যাকসিন দিতে নাই, কারণ করলে কিন্তু পেশেন্টের ক্ষতি হবে। আজকে দিনে এই একই ইনফরমেশন শুনে রাখেন। আচ্ছা আসেন বাবা। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ অফ অ্যাক্টিভ ইমিউনিটি, এটা আমাদের ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি, আর হচ্ছে প্যাসিভ, এটা তো আমরা বললাম। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা ক্লিনিক্যাল বা ইনঅ্যাপারেন্ট ইনফেকশনের মাধ্যমে যখন যে অ্যান্টিবডিটা আমার শরীরে তৈরি হয়, সেটাই হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, যেমন মনে করেন এটা কিভাবে, যখন চিকেন পক্স, মিজেলস, এটার মধ্যে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, সেটা আমার বডি ন্যাচারালি যেটা তৈরি হয়, সেটাই হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। ঠিক আছে, প্যাসিভ ইমিউনিটি কিছুই না, ওই যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আমি একটা জিনিস দিয়ে বুঝাই দিছি। ঠিক আছে বাবা, এরপর হচ্ছে ভ্যাকসিন কি জিনিস। ভ্যাকসিনটাও যে লাইভ কিল ভ্যাকসিন, আমি ডিটেলস আপনাদের পড়াবো, জাস্ট এই স্লাইড দেখেন জাস্ট কি কি আছে। যেমন ব্যাকটেরিয়ালের মধ্যে লাইভ ও রেটিনোয়েড ভ্যাকসিনের মধ্যে হচ্ছে যেমন বিসিজি টিউবারকুলোসিসের জন্য, তারপর হচ্ছে কিল ভ্যাকসিন হচ্ছে কলেরা ভ্যাকসিন, সাবইনভেশনাল টাইফয়েড ভ্যাকসিন, ব্যাকটেরিয়াল প্রোডাক্ট হচ্ছে টিটেনাস টক্সয়েড, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাকসিন। ভাইরাল ভ্যাকসিনের মধ্যে লাইভ ও রেটিনোয়েড ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন সেভিন, কিল হচ্ছে ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন সল, সাবিন হচ্ছে অ্যাভারেজ বি ভ্যাকসিন। ঠিক আছে, ব্যাকটেরিয়াল ভাইরাল ভ্যাকসিন এগুলা। ঠিক আছে বাবা, আমি এগুলো সব ডিটেলস পড়াবো, সো ডোন্ট ওয়ারি।
প্যাসিভ ইমিউনিটি কিছুই না, আমার শরীর, আমার মা, এটা একটা কথা আমি সবসময় বলি যে মাতৃঋণ কখনো শোধ করা যায় না। আমার শরীরে যদি সাপোজ মনে করেন, দেখেন আমরা 9 মাসে মিজোস দিই, কি জন্য দিই? মা শরীর থেকে যে ইমিউনাইজেশন যেটা যে ইয়াটা আছে, এটা 9 মাস পর্যন্ত কভার দেয়। ঠিক আছে, তো এটি হচ্ছে একটা আদর্শ উদাহরণ ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর্টিফিশিয়াল ইমিউনিটি কিছুই না। যখন কোনো আমরা যখন একটা রেসিপিয়েন্টের যখন একটা অ্যান্টিবডি আমরা ইন্ট্রোডিউস করি, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল প্রিজন ইমিউনিটি। যেমন এটা হচ্ছে গামা গ্লোবুলিন কনভার্সেন্স এরা, এটা হচ্ছে নরমাল জিনিস। এটা মূলত আমরা কিন্তু দিয়ে থাকি আর্টিফিশিয়াল প্যাসিভ ইউনিটটা আপনাদের মূলত হচ্ছে গিয়ে এটা প্রোফাইলেক্সিসের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, কম্বাইন্ড ইমিউনাইজেশন এটাও আমি পড়াই ফেলছি, টিটি টিএজি দিয়ে পড়াই ফেলছি। ওইটাই কিছু না, অ্যাক্টিভ ইমিউনিটির ক্ষেত্রে আমরা টিটিটা অ্যাক্টিভ ইমিউনিটি করে, টিএজিটা প্যাসিভ ইমিউনিটি করে। ঠিক আছে, এটা কম্বাইন্ড ইমিউনিটি হচ্ছে ডিজিজ অল অফ দ্য থিংস ইজ জয়েন্টলি কল্ড কম্বাইন্ড ইমিউনিটি। ঠিক আছে বাবা। আচ্ছা, লোকাল ইমিউনিটি হচ্ছে ন্যাচারাল ইনফেকশন বা লাইভ ভ্যাকসিন দেওয়ার পরে ওরালি যখন দেই, তখন হচ্ছে এন্ট্রি থেকে আমাদের গার্ড মিউকাস নেজাল মিউকাসে একটা প্রোটেকশন দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল ইমিউনিটি। এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা সেম জিনিস। লাইভ ভ্যাকসিন বা ন্যাচারাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের মিউকসা, নেজাল মিউকসা, গার্ড মিউকসা, সব মিউকসগুলো একটা শর্ট টাইম ফর্ম পিরিয়ডে একটা প্রোটেকশন দেয়, সেটাই হচ্ছে লোকাল ইমিউনিটি। যেমন একটা উদাহরণ দিচ্ছি যে ইমোগ্লোবিন এ আপনার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে লোকাল ইমিউনিটির ক্ষেত্রে। দিস ইজ অল অ্যাবাউট মাই টুডে সেশন। নেক্সট সেশন হবে আপনাদের হার্ড ইমিউনিটি। ওইটাই হচ্ছে মজার জিনিস, ওইটাই আপনাদের লাগবে, যেহেতু আপনাদের এই মুহূর্তে প্যান্ডেমিক সিজন সেশন চলছে। ঠিক আছে, এবং কালকে আপনাদের কোভিড-19 এর উপরে আমি একটা সেশন আছে। আশা করি আপনাদের যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা যারা সাবসিকুয়েন্ট স্টুডেন্ট আছেন, আশা করি এই সেশনটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, ইভেন কারো কেউ যদি প্রিভেন্টিভ মেডিসিনে পাবলিক হেলথে কেরিয়ার করতে চান, আমার মনে হয় এই জিনিসগুলো কিছু কথা বলতে চাই। এই কথাগুলো আশা করি কাজে লাগবে। এখন আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম বাবা, কার কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে, আমি সলভ করে দিব। আজকে সেশনটা একটু জটিল ছিল, আমি একটু শর্ট ফর্মে বলছি, একটু গল্প করে বলার চেষ্টা করছি, যাতে আপনি বুঝতে পারেন। সমস্যা থাকলে বলেন, আমি সলভ করে দিই। এনি কাইন্ড অফ কোশ্চেন। 1 মিনিট সময় দিলাম, আপনার কমেন্ট আমি চেক দিচ্ছি, সমস্যা থাকলে আমি সলভ করে দিচ্ছি। তাহলে আপনারা হয় সব বুঝছেন, নাহলে সব বুঝেন নাই। ঠিক আছে, তাহলে বাবা, তাহলে আজকে সেশনটা আমি শেষ করে দিই। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন, সবচেয়ে বড় কথা হলো এই মুহূর্তে আপনিও সেফ থাকেন, আপনার পরিবারের সবাই সেফ থাকুক। এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।